কলেজের শেষ দিন, আমি আর রাজা কলেজ ক্যান্টিনে বসে চা খাচ্ছি। এমন সময় রাজা বলে উঠল, তা বর্ষা, কি প্ল্যান এবার? আমি বুঝতে পারলাম রাজা আসলে কথাটা একটু আমাকে ঠেস মেরেই বলেছে। রাজা বিএসসির স্টুডেন্ট আর আমি বিকম জেনারেল। রাজার মতে সায়েন্স ছাড়াও বাকি সব সাবজেক্টই নাকি বেকার, ওসবে নাকি কোনো উন্নতি নেই। তাও আমি বললাম, এখনো তেমন কিছু ভাবিনি রে, দেখি কি করি। রাজা একটু ব্যঙ্গ করেই বলে উঠল, কি আর করবি, বিয়ে থা করে ঘর সংসার সামলাবি। আগেই তো বলেছিলাম এইসব কমার্সের কোনো ফিউচার নেই। আমি কিছু উত্তর দেওয়ার আগেই পেছন থেকে উত্তর এলো, কেন, তোর বাবার কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের জায়গাটা তো ফাঁকাই, ওখানেই না হয় ঢুকে যাবে, তাহলে অ্যাটলিস্ট তোর বাবার কোম্পানিটা দেওয়ালিয়া হওয়ার হাত থেকে বাঁচে। ও হলো রন। রাজাকে যদি কথায় কেউ মার দিতে পারে সে হলো এই এক এবং অদ্বিতীয় শ্রী রণজয় বক্সী ওরফে রন। ওর সাথে আমার আলাপ সেই ফার্স্ট ইয়ারের ইকোনমিক্স কোচিংয়ে, বিকম অনার্সের স্টুডেন্ট। আর রাজা হলো এই রনের ছোটবেলাকার ফ্রেন্ড, যাকে বলে একেবারে চাড্ডি বাড্ডি টাইপ। আর আশা করি আমার আর রনের কি সম্পর্ক সেটা আলাদা করে বোঝানোর প্রয়োজন পড়বে না। নমস্কার, গল্পের মাঝে পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সৌভিক শীলের ভীমনগরের গোড়া মন্দির। যাই হোক, রনকে দেখে রাজা বুঝতে পারল এবার আর এইসব কথা বলে খুব একটা লাভ হবে না, তাই কথা ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করলো, আচ্ছা ওসব বাদ দে, তা কি খাবি বল, একটা চা বলি? হ্যাঁ, সে তো খাবই, কিন্তু একটা ব্যাপার কি তোরা ভেবে দেখেছিস? পরীক্ষা তো শেষ, তার রেজাল্ট বেরোনোর আগে কিছু তো একটা করতে হবে নাকি? কারণ তারপর তো সবাই জবস, ইন্টারভিউ, কেরিয়ার এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। আমি বুঝতে পারলাম রন আসলে কোথাও একটা ঘুরতে যাওয়া মানে ওই একটা ছোটোখাটো ট্রিপের কথা বলতে চাইছে। আমি বলে উঠলাম, হ্যাঁ সে তো ঠিক কথাই, তা তুই কি ভেবেছিস বল? শোন তাহলে, নেক্সট উইক আমরা 3 জন যাব আমার মাসির বাড়ি মানিকগঞ্জে, শহর থেকে দূরে নির্জন গ্রাম। ওখানে 2 দিন কাটাতে মন্দ লাগবে না কিন্তু। রাজা একটু ভুরু কুচকে বলে উঠল, গ্রাম? ধুর, ওর থেকে ভালো আমি ঘরে বসে PS5 এ স্পাইডারম্যান সিরিজটা শেষ করব। ওরে, আমার পুরো কথাটা তো শোন। মাসির বাড়ি তো আসলে একটা বাহানা মাত্র, আসলে আমরা যাব ভীমনগরে। কি? ভীমনগর? সেটা আবার কোথায়? ততক্ষণে টেবিলে রনের জন্য চা এসে গেছে। চায়ে একটা চুমুক দিয়ে ও বলে উঠল, বর্ধমান যাওয়ার লাইনেই মানিকগঞ্জ, আর তারই ঠিক 2 গ্রাম পরে হলো এই ভীমনগর। সেখানে নাকি এক অতি পুরনো কালী মন্দির আছে। স্থানীয় বাসিন্দারা সেই মন্দিরকে গোড়া মন্দির বলে ডাকে। কি গোড়া মন্দির? এ আবার কেমন নাম? উফ বাবা, তুই একটু চুপ করবি? হ্যাঁ, কি ব্যাপার একটু খুলে বলতো। আর এই মন্দিরের নামটাই বা এমন কেন? হাসিস না, ব্যাপারটা সিরিয়াস। তাহলে পুরো ঘটনাটাই তোদের খুলে বলি। এই মন্দির নাকি সিপাহী বিদ্রোহেরও আগে তৈরি। কথিত আছে সিপাহী বিদ্রোহের সময় এই অঞ্চলের শাসক ছিলেন জেনারেল J.K. স্টুয়ার্ট। সিপাহী বিদ্রোহের সময় যখন সকল দরিদ্র কর্মচারী ও শ্রমিকরা বেঁকে বসে আর যুদ্ধের জন্য এগিয়ে যায়, তখন তিনি তার সকল শোষিত ও আদায়কৃত সম্পত্তি নিয়ে এই কালী মন্দিরেই এসে আত্মগোপন করেন। পরে যখন সকল শ্রমিকরা জানতে পারে তখন তারা এই মন্দির আক্রমণ করে, আর তখনই নাকি সেই ইংরেজ তার সকল সম্পত্তি মন্দিরের কোথাও লুকিয়ে রেখে নিজের মাথায় গুলি মেরে আত্মহত্যা করেন। বাবা, এ তো পুরো ইতিহাসের ক্লাসে বসে আছি মনে হচ্ছে। সো বোরিং। আমি বিরক্ত হয়ে বলে উঠলাম, উফ রাজা প্লিজ ইয়ার, লেট হিম ফিনিশ না। আচ্ছা তারপর কি হলো? সেই সম্পত্তিগুলো কি খুঁজে পাওয়া গেল? টুইস্টটা তো সেখানেই। সেই দিন থেকে আজ পর্যন্ত এখনও সেই সম্পত্তি, ওই গুপ্তধন কেউ খুঁজে পায়নি। আর তাছাড়াও এই অঞ্চলের লোকেদের মতে সেই ইংরেজ জেনারেল নাকি এখনও তার সম্পত্তি আগলাচ্ছেন। প্রতি রাতেই নাকি এই মন্দিরের চারিপাশে বুট পরে হাঁটা চলার আওয়াজ পাওয়া যায়। নাও ইউ গাইস টেল মি, এর থেকে ভালো হলিডে প্ল্যান আমাদের কাছে কিছু হতে পারে কি? তার মানে তুই কি বলতে চাইছিস আমরা এখন ওই অজানা অচেনা জায়গায় গুপ্তধন খুঁজতে যাব? হোয়াই নট, কে বলতে পারে হয়তো আমরাই সেই গুপ্তধনের আবিষ্কর্তা হয়ে গেলাম।
আর তা ছাড়াও অজানা অচেনা জায়গা, শহরেরও বাইরে এত বড় অ্যাডভেঞ্চার মিস করাটা কি ঠিক হবে? কি বলিস বর্ষা, প্ল্যানটা কেমন? সত্যি বলতে এই গল্পটা আমায় এক্সাইটেড করেছে বটে, কিন্তু আমার ইন্টারেস্টটা অন্য জায়গায়। এই 3 বছরের রিলেশনশিপে ফার্স্ট টাইম আমি আর রন কোথাও একসাথে ঘুরতে যাব। তাই আমি সাথে সাথেই বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ আমি তো ইন। আর রাজা? রাজা একটু গাইগুই করলো বটে, তারপর বলল, হ্যাঁ ঠিক আছে, আমিও যেতেই পারি, তবে শুধুমাত্র ওই সাসপিসিয়াস মন্দিরটার জন্য। বাকি গ্রাম ট্রাম দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই। যেমন কথা তেমন কাজ। আগামী শুক্রবারই ভোর ভোর আমরা রওনা হয়ে গেলাম রনের মাসির বাড়ি অর্থাৎ মানিকগঞ্জের উদ্দেশ্যে। আর প্ল্যান হলো সেখান থেকেই পরের দিন ভোরবেলা আমরা রওনা দেব সেই ভীমনগরের গোড়া মন্দিরের উদ্দেশ্যে। অবশ্য সেটা জানবো একমাত্র আমরা 3 জনই, অর্থাৎ রনের মাসিমণিকে এই ব্যাপারে কিছু বলা যাবে না, না হলে তিনি বাধা দিতে পারেন। দুপুর 12:30 নাগাদ পৌঁছে গেলাম আমরা রনের মাসির বাড়িতে। সেখানে দুপুরবেলা পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম একটু আশেপাশে এলাকা ঘুরে দেখতে। ইতিমধ্যে দেখলাম রাজারও আস্তে আস্তে জায়গাটা পছন্দ হতে শুরু করেছে। ও ওর ফোন নিয়ে বিভিন্ন গাছপালা, পুকুর, রাস্তাঘাটে ছবি তুলতে থাকে। এরপর অন্ধকার নামার সাথে সাথেই আমরা মাসির বাড়িতে ফিরে ঘণ্টাখানেকের মধ্যেই রাতের ডিনার করে ফেলি। আসলে ওইসব এলাকায় একটু তাড়াতাড়ি ডিনারটা করে নেওয়া হয়। আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম পরের দিন সেই ভীমনগরে যাওয়ার জন্য। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার পরেই আমরা চলে এলাম শুতে। সবার শরীর খুব টায়ার্ড ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। দুপুরের লাঞ্চ সেরে আমরা তৈরি হয়ে পড়লাম সেই ভীমনগরের উদ্দেশ্যে। জানতে পারলাম মানিকগঞ্জ থেকে নৌকা পার হয়ে ভ্যান ভাড়া করে যেতে হয় সেই ভীমনগরে। যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। ভীমনগর পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল বিকেল। সেই এলাকার লোকেদেরকে জিজ্ঞেস করে করে পৌঁছে গেলাম আমরা সেই গুড়া মন্দিরের সামনে। কি আশ্চর্য কি এই মন্দির, কি বিরাট! তবে রক্ষণাবেক্ষণের অভাব ও বয়সের ছাপ মন্দিরে স্পষ্ট। কিন্তু আশ্চর্য হলাম অন্য ব্যাপারে। আমরা যত মন্দিরের কাছে পৌঁছতে শুরু করলাম যেন একটা কালো মেঘ আমাদের চারিদিক ঘিরে নিল। আস্তে আস্তে চারিদিক অন্ধকার হয়ে গেল এই কালো মেঘের ছায়ায়। এরপর আমরা যেই মন্দিরে পা রাখলাম অমনি এক বিশাল বাজ পড়ার আওয়াজ। চারিদিকে ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। মন্দিরের ভেতর থেকে যেন হাজার হাজার ঘন্টার আওয়াজ শুনতে পেলাম। আমরা ছুটতে গিয়ে পৌঁছলাম মন্দিরের দালানে। অমনি শুরু হলো বজ্র বিদ্যুৎ সহ বিশাল বৃষ্টি। এমন বৃষ্টি আমি এর আগে কখনো দেখিনি। আমরা সবাই একটু ভয় পেয়ে গেলাম। এমন সময় পিছনে ফিরে দেখি রাজা নেই। কি আশ্চর্য, এই তো আমাদের পাশেই ছিল, কোথায় গেল? আমরা চিৎকার করে রাজাকে ডাকতে শুরু করলাম, রাজা, রাজা, এই রাজা, রাজা, কোথায় গেলি রাজা? কোথায় গেলি রাজা? শুনতে পাচ্ছিস রাজা? কিন্তু কোনো সাড়া নেই। এইদিকে ঝড় বৃষ্টির দাপট যেন আরো বেড়েছে। এমন সময় শুনতে পেলাম একজোড়া জুতোর আওয়াজ, যেন বিশাল আকারের কেউ একজন আমাদের দিকেই আসছে। এমন সময় শুনতে পেলাম রাজার আর্তনাদ, রন, রন, বর্ষা, রন, বর্ষা, আমাকে বাঁচা, আমাকে প্লিজ, আমাকে বাঁচা, রন, বর্ষা, রন, বর্ষা, বাঁচা আমাকে প্লিজ। দেখি রাজা মাটি থেকে প্রায় 20 ফুট উপরে ভেসে আছে, যেন অদৃশ্য কেউ ওর ঘাড় ধরে ঝুলিয়ে রেখেছে। তারপর এলো এক বিকট হাসির আওয়াজ, যেন চারিদিক কেঁপে উঠল সেই হাসির আওয়াজে। তারপরেই প্রকট হলো বিশাল চেহারাধারী এক ইংরেজের। হাসতে হাসতে সে বলতে লাগলো, You bloody Indians! What do you think? কি ভাবিয়াছ? তোমরা আমার একটা দিনের সম্পত্তি সব নিয়ে চাইবে? আমি তা হইতে দিব না। আজ আমি তোমাদের শেষ করিব। I will kill you all. এই বলে সে নিজের কোট থেকে একটা রিভলভার বার করলো আর সোজা তাক করলো রনের দিকে আর বলল, Now you will die.
এইবার তুমি মরে যাবে। অমনি আমি ভয়তে খুব জোর চিৎকার করে উঠলাম, রন! তখনই আমার চোখ খুলে গেল আর পাশে রনকে দেখে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর বুঝলাম এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। ব্যাপারটা রন একটু হলেও বুঝতে পেরে আমাকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, কি রে, কোনো দুঃস্বপ্ন দেখলি নাকি? এই তো দেখ, আমি তোর পাশেই আছি, ভয় পাস না। আমি চোখ মুছতে মুছতে ব্যাপারটা ওকে বলতেই ও হেসে উঠল, বলল, আরে দূর, এমন কোনো গ্রামই নেই। আমি তোদের সাথে একটু ঠাট্টা করেছিলাম। আর এটা না বললে কি রাজা এই প্ল্যানটায় সামিল হতো? আজ সকালেই ওকে পুরো সত্যিটা বলেছি। ওই দেখ না, বারান্দায় কেমন মুখ গোমড়া হয়ে বসে আছে। আমি তাকিয়ে দেখলাম সত্যিই তাই। রাজা বারান্দায় বসে মুখ গোমড়া হয়ে নিজের ফোন ঘাঁটছে। দেখে যেন একটু শান্তিই পেলাম। তারপর আমি আবার রনকে জড়িয়ে ধরলাম। আজকের গল্প এখানে শেষ। গল্পে ভূতের চরিত্রে ছিলেন অর্জুন সামন্ত, রনের চরিত্রে ছিলেন সৌভিক শীল, রাজার চরিত্রে ছিলেন সৈকত ভূঁইয়া এবং গল্প পাঠে ও বর্ষার চরিত্রে ছিলেন তৃষ্ণা সামন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কোনো এক নতুন গল্পের মাধ্যমে। ততক্ষণে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।